This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্নিং টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছে এই মুহূর্তে সমস্ত বড় খবরের দিকে। বাঙালি পরিবারকে হেনস্থার অভিযোগ ওড়ালো দিল্লি পুলিশ। ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত প্রচার। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দাবি পূর্ব দিল্লির ডিসিপির। দিল্লিতে পরিযায়ী পরিবারের মহিলা ও তার শিশুকে হেনস্থার অভিযোগ এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এরপরই তদন্তে নামে দিল্লি পুলিশ। একাধিক টিম তৈরি করে পারিপার্শ্বিক তথ্য যাচাই করা হয়। দিল্লি পুলিশের দাবি রাজনৈতিক কর্মী আত্মীয়ের কথাতেই ভিত্তিহীন ভিডিও রেকর্ড করা হয়। জিজ্ঞাসাবাদের শিকার সানজানু পারভিন নামে ওই মহিলার। পরিযায়ী পরিবারের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ ভিত্তিহীন, দাবি পূর্ব দিল্লির ডিসিপি। দিল্লি পুলিশের দাবিকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির। অভিযোগকারী মহিলার চলাফেরার একটি সিসিটিভি ফুটেজ পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन। में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। দিল্লি পুলিশের বক্তব্য হাতিয়ার করে শাসক দলকে আক্রমণে বিজেপি। সোমবার সাংবাদিক বৈঠক করে দিল্লি পুলিশের তরফে দাবি করা হয় ওই ভিডিওর সমস্ত দাবি অসত্য। উদ্দেশ্য প্রণোদিতভাবে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল দিল্লি পুলিশের ভাবমূর্তি খারাপ করার জন্য। আর এরপরে আসরে নামেন বিজেপি নেতারা। দিল্লি পুলিশের এই দাবিকে সামনে রেখে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু সুকান্ত। এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা করে পক্ষ থেকে পরিকল্পনা করে এটা করা হয়েছে। এই যে ভদ্র মহিলা সাজনুর পারভিন, তার আত্মীয় মালদায় যিনি থাকেন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতা। তার প্ররোচনায় এই পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে এই পুরো গল্পটা ফাঁদে। সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে একা একাই বেরোচ্ছেন স্বইচ্ছায়, অর্থাৎ ওখানে কোনো পুলিশ কর্মী তার বাড়িতে যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আমি প্রশ্ন করতে চাই যে বাঙালিদের উপর অত্যাচার, বাচ্চার উপরে অত্যাচার বলছেন, আর আপনি এতটা নিচে নেমে গেছেন। বাংলা এসআইআর হওয়ার আগে বুথ লেভেল অফিসারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভোটার তালিকা থেকে কারো নাম যেন বাদ না যায় ভোটের সময় নির্বাচন কমিশনের আওতায়, কিন্তু ভোটের আগে ও পরে থাকতে হবে রাজ্য সরকারের অধীনেই। কেউ যেন হেনস্থার শিকার না হয়, অনুরোধের মোড়কেই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। বুথ লেভেল অফিসারদের কার্যত হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। বিহারে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে। বাংলাতেও আগামী মাস থেকে সেই সমীক্ষা শুরু করতে পারে নির্বাচন কমিশন। সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে, কারণ ইতিমধ্যেই বাংলা বুথ স্তরের সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ চালু করে দিয়েছে নির্বাচন কমিশন। তার প্রশিক্ষণ সূচিতে ছত্রে ছত্রে এসআইআর এর উল্লেখ। এই বিএলওরাই ভোটার তালিকার প্রাথমিক সার্ভে করেন। মূলত শিক্ষক, পঞ্চায়েত সচিব, পোস্টম্যান, স্বাস্থ্যকর্মী বিএলও তালিকায় পড়েন। এবার এসআইআর আবহে তাদের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে অনুরোধের মোড়কেই বিএলওদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ভোটার তালিকা থেকে কারো নাম যেন বাদ না যায়। বিএলওদের যে রাজ্য সরকারের অধীনেই কাজ করতে হবে তা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। কোনো মানুষকে যে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গেল তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন। আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। শুধু তাই নয়,
বোলপুরে প্রশাসনিক সভা থেকে জেলা শাসকদেরও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা খোঁচা দিয়ে বিজেপি বলছে ভোটে জিততে জাল ভোটারদের ওপরই ভরসা তৃণমূলের। প্রথম থেকে বিএলওদেরকে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন যাতে বিএলওরা তাদের কাজটা যেন না করতে পারে। আর পুরোটাই ভয় হচ্ছে যে এবারে 2026-এর নির্বাচনে এবারে বুঝতে পারছে যে এই সরকার আর জাল ভোটার দিয়ে এই বৈতরণী পার হতে পারবে না। আর মানুষের ওপর বিশ্বাস হারিয়ে গেছে, সেই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার আইডি কার্ডের ওপর ভরসা করেই ওনাকে জিততে হচ্ছে। এসআইআর এর কাজ অস্থায়ী কর্মীদের দিয়ে করানো যাবে না। বিএলওরা তাদের আতশ কাছে রয়েছেন বলে ইতিমধ্যে চাপ তৈরি করে রেখেছেন শুভেন্দু অধিকারী। সোমবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর কার্যত সারাশি চাপে বিএলও ও নির্বাচনের কাজে যুক্ত সরকারি আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে এসআইআর এর প্রস্তুতি শুরু করে দিল কমিশন। 2002 সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করে কমিশন, আর সেই তালিকাকে ভিত্তি করে এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন। 2002 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করলো কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত 11টি জেলার 109টি বিধানসভা আসনের ভোটার তালিকা প্রকাশ করলো কমিশন। বাকি আসনগুলির তালিকাও প্রকাশ করবে কমিশন। এ যেন হাত বাড়ালেই নিউটন দাস, ঘাড় ঘোরালেই বাংলাদেশি ভোটার। এবং একজন নয়, দুজন স্ত্রীকে নিয়ে বাংলাদেশি ভোটার হাসনাবাদে অনেক কমে খাচ্ছিলেন আর কি। এলাকার লোকজন হইচই করে উঠতেই উবে গেল বাংলাদেশি দম্পতি, আর তাদের আয়েশ করে থাকা, ভোট দেওয়া এসবের ব্যবস্থা আবার তৃণমূলের অঞ্চল সম্পাদকের। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ছিল এক নিউটন, আর এবার উত্তর 24 পরগনার হাসনাবাদের জোড়া নিউটনের খোঁজ। দুই বাংলার ভোটার তালিকায় যাদের নাম ভারত ও বাংলাদেশের নাম হাসনাবাদের বাংলাদেশি দম্পতির। হাটে হাঁড়ি ভেঙেছেন খোদ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য, আর তারপরেই ওই দম্পতি পগার পার। যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করবে এনাদের যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে তো বিদেশে চলে যেতে পারে। স্থানীয় সূত্রে খবর, এই বাংলাতেই জন্ম আকবর আলী গাজী। মাধ্যমিকের পর চলে যান বাংলাদেশে, ওপারেই দিতেন ভোট। 2019-এ স্ত্রী ফারহান গাজীকে নিয়ে আসেন হাসনাবাদে। অভিযোগ, কাকার বেআইনি বসবাস এবং ভোটার তালিকায় নাম তোলার কাজটি করেছেন গুণধর ভাইপো গিয়াসউদ্দিন গাজী, যিনি আবার ওই অঞ্চলের 100 দিনের কাজের সুপারভাইজার। উনি এখান থেকে 5-7 বছর আগে একবার এসেছিলেন, এসে এখানে ভোটার হন, তারপর থেকে এখানে থাকেন। তার ভাইপো পঞ্চায়েতের সুপারভাইজার গিয়াসউদ্দিন গাজী, তিনি ভোটারটা করিয়ে দিয়েছিলেন। ভারতবর্ষের আইন সম্পর্কে আমি অতটা জানি না, জানলে হয়তো আমি মুখের মধ্যে দিতাম না। কিন্তু তিনি যেহেতু ওখানে আছেন, সেহেতু এখানে এটা অবৈধ যদি হয়ে থাকে তাহলে সেটা করা সম্ভব ছিল না। এত বড় কাণ্ড ঘটে গিয়েছে, তারপরও আশ্রয়দাতা সাফাই তিনি নাকি আইন সম্পর্কে কিচ্ছু জানেন না। তৃণমূল লিডারদের ছত্রছায়ায় তারা এই পারে থাকছে, প্রত্যক্ষ মদতে এরা এদেশের কাগজপত্র তৈরি করছে। এরাই দিদির ভোট ব্যাংক। ভিডিও নিশ্চিত দেখবে যে তারা কি করে এখানে এই ভোটার লিস্টে তাদের নামটা আসে। পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসন আছে, তারাও ম্যাটারটা দেখবে। হাসনাবাদ থেকে হাত বাড়ালেই বাংলাদেশ, সেখানে কি ঘাঁটি গেড়ে আরও অনুপ্রবেশকারী? যাদের দুই বাংলাতেই ভোটার তালিকায় নাম, এসআইআরে ধরা পড়বে তারা, নাকি আড়াল করা চলবে? প্রশ্ন সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। সীমান্ত লাগোয়া হাসনাবাদে ঘাঁটি গেড়েছিল বাংলাদেশি দম্পতি। দুই দেশেই ভোটার তালিকায় আবার যাদের নাম। এমন আবহে সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে নাগরিকত্ব পেতে আবেদনের হিড়িক। সিএএ নিয়ে বিজেপি ক্যাম্প খুলতেই পাল্টা নেমে পড়ল শাসক দল। শিবির এখানে যেমন বিজেপির তরফ থেকে চালানো হচ্ছে, ঠিক তার পাশাপাশি এই একই বাজারে, এই চুয়াটিয়া বাজারে কয়েকটা দোকান পর দেখা যাচ্ছে যে রয়েছে তৃণমূল কংগ্রেসের আরেকটি শিবির, যে শিবিরে একদম স্পষ্ট করে বলা হচ্ছে নিঃশর্ত নাগরিকত্ব চাই। ভোট এগোতেই আবার নাগরিকত্ব নিয়ে নড়াচড়া।
উত্তর 24 পরগনার বাগদায় বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে স্থানীয় বিজেপি নেতার উদ্যোগে শুরু হয়েছিল নাগরিকত্বের জন্য আবেদনের শিবির, আর তার পাল্টা সিএএ এর বিরোধিতায় শিবির খুলল তৃণমূল। তৃণমূল নেতারা ক্যাম্পে আসা লোকজনকে বোঝাচ্ছেন সিএএ তে আবেদনের দরকার নেই। অসীম সরকার আমার পরে এসছে এই দেশে, এখন এমএলএ। আমাদের যদি করতে হয় সাধারণ মানুষকে, তাহলে অসীম সরকার, স্বপন মজুমদার কেন আবেদন করছে না? সেখানে অনেক জটিল নিয়ম কানুন আছে, শর্ত থাকছে। তো আমাদের দাবি হচ্ছে নিঃশর্তভাবে নাগরিকত্ব দিতে গেলে নিঃশর্তভাবে করবে। নাগরিকত্ব ইস্যুতে তৃণমূল নেমে পড়ায় রাজনৈতিক সাফল্য হিসাবেই দেখছে বিজেপি। যখন সিএ এর মাধ্যমে মানুষ আবেদন করে নেবে, তখন কিন্তু ধান আর চাল আলাদা হয়ে যাবে। তো সেই ভয়টাই তৃণমূল কংগ্রেস পাচ্ছে। ভোটার কার্ড নেই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, বিশ্বাস পাবো সেই আশায়। গত বছর লোকসভা ভোটের মুখে চালু হয় সিএএ। এই নিয়ে বিস্তর হইচই হলেও চলতি বছরের এপ্রিলে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের প্রশ্নের উত্তরে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন সিএএ এর মাধ্যমে হাজার হাজার মানুষ নাগরিকত্ব পেয়েছেন। কতজন আবেদন জানিয়েছেন, ঠিক কতজন নাগরিকত্ব পেলেন তা অবশ্য স্পষ্ট করেননি অমিত শাহের ডেপুটি। আর এই প্রেক্ষাপটে ভোটের আগে নাগরিকত্ব নিয়ে নতুন করে ঝাঁপাচ্ছে বিজেপি। আগামী দিনে সিএ নিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করা দরকার, কিভাবে মানুষ তাতে অ্যাপ্লাই করবে, তার জন্য জেলায় জেলায় ক্যাম্প বসবে, যাতে দ্রুত থেকে এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু এত উৎসাহের মাঝেই নাগরিকত্বের শিবির বনাম পাল্টা শিবিরে পারদ চড়ছে সীমান্ত পারের গ্রামগুলিতে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।